নির্মলা সীতারামন পেশ করলেন বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আমি বলছি সামগ্রিক বাংলার উন্নয়ন এবং সামগ্রিক ভারতের উন্নয়নের কথা তিনি বলেছেন। কি পেল বাংলা, কি পেল মধ্যবিত্ত বাঙালি? প্রথমত প্রতিটি বাঙালি যারা দেখছেন এই প্রতিবেদনটি, তার একটা জিনিস বোঝা উচিত যে কেন্দ্রীয় বাজেট জিনিসটা কী। কেন্দ্রীয় বাজেট হচ্ছে কেন্দ্র নানা রাজ্য থেকে টাকা তোলে, তারপরে সেই টাকাটা তুলে সামনের বছর কিভাবে কোন খাতে খরচা করবে তার একটা খতিয়ান দেয় সংসদে জনপ্রতিনিধিদের মাঝে, এবং সেইভাবে খরচা হবে। এটা হচ্ছে বেসিক ব্যাপার। এর প্রশ্ন হচ্ছে কেন্দ্র টাকাগুলো তোলে কোত্থেকে, এটা জানা দরকার। তবে কিন্তু বাকি বিষয়গুলো ঠিক বেঠিক কিনা এটা বোঝা যাবে। ভারতে দু ধরনের রাজ্য আছে। এক ধরনের রাজ্য যেখান থেকে কেন্দ্র যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয়, মানে আমি ধরো তোমার থেকে 10 টাকা নিলাম কিন্তু 5 টাকা ফেরত দিলাম। এই সব রাজ্যে বোঝাই যাচ্ছে কেন্দ্রের টাকা বলে কিছু হয় না, কারণ কেন্দ্র টাকা নিট এখান থেকে তুলে ফেলে। অর্থাৎ এই রাজ্যগুলো কেন্দ্রকে চালায়। কোন কোন রাজ্য? কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব, তেলেঙ্গানা, গুজরাট ইত্যাদি। ঠিক আছে। আরেক ধরনের রাজ্য আছে যেখানে কেন্দ্র যত টাকা তোলে তার থেকে অনেক বেশি ফেরত দেয়। অর্থাৎ কেন্দ্র এই রাজ্যগুলোকে চালায়, আগেরগুলো কেন্দ্রকে চালায়, আর এই রাজ্যগুলোকে কেন্দ্র চালায়। কোন সে রাজ্যগুলো? তো বুঝতেই পারা যাচ্ছে, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ইত্যাদি ইত্যাদি, আসাম, উড়িষ্যা। ওকে, যেগুলো নাকি হেভি উন্নতি হচ্ছে নাকি। ঠিক আছে, মানে তোমার আমার টাকা উন্নতি হচ্ছে, আমার যে হেভি উন্নতি হচ্ছে আমার থেকে লুটে। এবার প্রশ্নটা হচ্ছে যে একখানা যুক্তরাষ্ট্রে তো আমার কাজ হচ্ছে যে আমি যদি কেন্দ্র হই, যে যেরকম টাকা দিয়েছে তার সঙ্গে তো আমি তোমার থেকে যত টাকা নিলাম তোমার সাথে কোনো একটুখানি একটা সামঞ্জস্য থাকতে হবে। কেন্দ্র রাজ্য সম্পর্কটি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বাপ সন্তানের নয়, বড় ভাই ছোট ভাইয়েরও নয়, বরং বলবো পঞ্চপাণ্ডব আর দ্রৌপদীর মতো সম্পর্ক। মানে আয়গুলো হচ্ছে রাজ্য থেকে, তাহলে ভাইরা শিকার করছে, কিছু একটা আনছে ইত্যাদি, আর তাদের মধ্যে কমন কাজ যেটা, যে তাদের সকলের জন্য রান্নাটা করা, কমন কাজ যেগুলো, সেগুলো কেন্দ্র করছে, দ্রৌপদী করছে। আমি পঞ্চপাণ্ডব দ্রৌপদীর থেকে একটু বাইরে বেরিয়ে যাই, ধরো একজনের 5টা বর আর সে বউ। এবার যদি দেখো যে বরগুলো, যে স্বামীগুলি খুব অনেক সে মাছ মাংস নিয়ে আসছে, টাকা নিয়ে আসছে, সবজি নিয়ে আসছে ইত্যাদি, আর দুটো বর আছে যারা ঘরে বসে থাকে, ঠিক আছে, খৈনি ডলছে, কিছু করছে না। আর কমন বউ যে সে যখন খাবারটা দিচ্ছে, মাছের বড় পেটিটা ওই খৈনি ডলাটাকেই দিচ্ছে। আবার ধরো যখন তাদের বিভিন্ন লোকের জন্য সঙ্গে, বিভিন্ন স্বামীর সঙ্গে যখন রাত কাটাতে হচ্ছে, দেখছি যে পরের যে দুটো এদের সঙ্গে বেশি রাত কাটাচ্ছে, এদেরই বেশি বেশি বাচ্চা পয়দা হচ্ছে, ফলে আগামী প্রজন্মগুলোও হচ্ছে সেই যৌথ পরিবারের ভবিষ্যৎ হয়ে যাচ্ছে এই যারা আনপ্রোডাক্টিভ তাদের দিয়ে ভরে যাচ্ছে। এইটা হচ্ছে বর্তমানে ভারতের ফেডারেল ব্যবস্থার সারসংক্ষেপ। বাংলা যত টাকা দেয় তার থেকে কম ফেরত পায়, একদম ফাইন্যান্স কমিশনের ডেটা, এগুলো তো হওয়ার কথা নয়। এবং আমি খুব লজ্জা লাগলো আমার যে অশোক লাহিড়ীর মতো একজন প্রাতিষ্ঠানিকভাবে অন্তত শিক্ষিত মানুষ, সে এই দলটি করে বলে ডিফেন্ড করার জন্য কিছু নির্জলা মিথ্যে কথা বলে গেল। যেরকম বলে গেল আমাদের এখানে ক্যাপিটাল প্রজেক্ট কোথায় যে দেবো, টাকা দেওয়ার মতো প্রজেক্টই নেই, এইটা বলার চেষ্টা করলো। 2015 সালে অরুণ জেটলি যখন এখানে এসছিল, তখন সাগর দ্বীপে ডিপ সি পোর্টের প্রজেক্টে 10,000 কোটি টাকার ঘোষণা করে গেছিল। সে প্রজেক্ট হাওয়া, কিচ্ছু নয়, কোনো টাকাই স্যাংশন হয়নি। জমি অধিগ্রহণ তো পরে, টাকা এলে তবে না জমি অধিগ্রহণ করবে। সুকান্ত মজুমদার, তার যে কেন্দ্র বালুরঘাট, সেইখানে যে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার রেলমন্ত্রী কালে যেটা স্যাংশন করিয়েছিল, এবং প্রথম ওই শিলান্যাস, জমি অধিগ্রহণ এগুলো হয়ে গেছিলো, এরা প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে। আজকে বিহারে দুটো এইমস,
বিহার থেকে অনেক কম রাজস্ব যায় দিল্লিতে, বাংলা থেকে তার কয়েক গুণ বেশি যায়। বাংলায় একটা এইমস এবং ফারাক্কার উত্তর এবং দক্ষিণের মধ্যে একটা অন্তর্কলহ সৃষ্টি করা হয়। এখন দেখছো অন্যান্য রকম ষড়যন্ত্র হচ্ছে বাংলা ভাগ করার। যাই হোক, একটা বিহারি নিশি দুবে সে বলছে যে বাংলা ভাগ হবে না, 3 ভাগ হবে না, 5 ভাগ হবে, মানে কোন দিন এলো। যাই হোক, সে অন্য কথা, ছাড়ো। আমাদের মধ্যে বিভীষণ থাকলে বিহারি নিশিকান্ত দুবে উৎসাহ তো পাবেই। কিন্তু এই যে আমাদের যে জলপাইগুড়ির দৌমোহনীতে যে দ্বিতীয় এইমস স্থাপন করা যায়, যে জমিও যেখানে রেলের রয়েছে প্রায় 400 একর জমি, যেখানে আলাদা কোনো অধিগ্রহণ করতে হবে না, সেই জমিতে কিচ্ছু করা হয় না, শুধু বহিরাগত মাটি মাফিয়ারা সেখানে মাটি কেটে কেটে নিয়ে যায়। আমরা সরেজমিনে গিয়ে দেখিয়ে এসেছি, যেখানে 2টো এনএইচ আছে, একটা এসএইচ আছে, জংশন স্টেশন, কোনো আওয়াজ নেই। তোমার ধরো কালিয়াগঞ্জ থেকে তোমার যে রেল শিলিগুড়ি যে লাইন, ঠিক আছে, যার ফলে আমরা বেঙ্গল টু বেঙ্গল রেল কানেক্টিভিটি তৈরি হবে, তা নিয়ে কোনো কথা নেই। অথচ বিহার থেকে বাংলায় আসার ট্রেনের সংখ্যা বাড়ছে। বাংলার বিভিন্ন অংশের মধ্যে, অর্থাৎ বাংলার বিভিন্ন জেলা থেকে কলকাতা, আসানসোলে, শিলিগুড়িতে গিয়ে তারা যে আয় করবে, এটা বাড়ছে না। মানে ছাপড়া থেকে সহজে কলকাতা আসা যাচ্ছে, কিন্তু আলিপুরদুয়ার থেকে সহজে কলকাতা আসা যাচ্ছে না। এই যে অবস্থাটার সৃষ্টি হচ্ছে, রাইট, এখানেও কোনো গল্প নেই। কামারপুকুর থেকে শুরু করে যে বিষ্ণুপুরের যে রেল লাইনের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, একটা ক্রুশিয়াল জায়গা, ঠিক আছে, সেটা নিয়ে কোনো বিষয় নেই। ঘাটাল মাস্টার প্ল্যান এখন একটা কেরম একটা যেন একটা ফাটা রেকর্ডের মতো, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। শিলিগুড়ি বা আসানসোলে যে মেট্রো চালু হবে, আগ্রায় মেট্রো চালু করে দিয়েছে। ছোট শহর শিলিগুড়ি বা আসানসোলের তুলনায়, রেভিনিউ কম, পপুলেশন কম, সেখানে তুমি চালাচ্ছ, কিন্তু এখানে কোনো গল্প নেই। এই যে শিয়ালদা বা হাওড়ায় আমরা যে লোকাল ট্রেন নেটওয়ার্কটা এনজয় করি, এনজেপিকে, নিউ জলপাইগুড়িকে কেন্দ্র করে লোকাল ট্রেন নেটওয়ার্ক করা যেতে পারে, ঠিক আছে, কোনো গল্প নেই। আমি বলছি যে এই খতিয়ান যেটা দিচ্ছি, যে এতগুলো জায়গা রয়েছে, এইগুলোর জন্য টাকা তুমি তুলেছো, কিন্তু সেই টাকা তুমি বিহারে দিয়ে এসছো, তাহলে কি? এই যে একটু আগে, কদিন আগে দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছে জো হামার সাথ হাম উসকো সাথ, মানে যারা আমাদের সাথে আমরা তার সাথে, ঠিক আছে। এটাও তো ভুল কথা বলছে, মিথ্যে কথা বলছে। কেন? তার কারণ হচ্ছে আমি না দক্ষিণ কলকাতায় থাকি, এই মুহূর্তে আমরা বিজেপিকে হারিয়ে দিয়েছি, আমরা খারাপ লোক। আলিপুরদুয়ার তো জিতিয়েছে, জলপাইগুড়ি তো জিতিয়েছে, দার্জিলিং তো জিতিয়েছে, রায়গঞ্জ তো জিতিয়েছে, বালুরঘাট তো জিতিয়েছে, উত্তর মালদা তো জিতিয়েছে। আগে যে প্রজেক্টগুলোর নাম করে গেলাম, এবং উত্তর মালদা থেকে মালদায় জানো সেখানে গঙ্গার যে ভাঙন, যে ভয়ানক, সেই নিয়ে বরাদ্দ কোথায়? অর্থাৎ জো আমার সাথে উনকো সাথ হতে পারে সত্য কোথাও একখানা ভূভারতে, কিন্তু বাঙালি হলে এটা প্রযোজ্য নয়। বাঙালি হলে পুরোই ব্রাত্য। আর দিয়ে মানে কিরম ব্রাত্য, একটা ভয়ঙ্কর ঘটনা বলি, যেটা এই বাজেটে প্রকাশ হলো। বন্যা হয়, বন্যা তো রাজ্য জাতি এসব বর্ডার মেনে হয় না, ঠিক আছে, জল এসব কিছু জানে না, তাই না? একই বন্যার স্রোতে বিহারের উত্তর পূর্বাঞ্চল, ওই যে আরারিয়া, কিষানগঞ্জ, কাটিহার, সিকিম, আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, এমনকি উত্তর দিনাজপুরের কিছু, আসাম, নেপাল, একই বেল্টের অংশ না? কদিন আগে লক্ষ্য করলে কীরকম ভয়ঙ্কর বন্যায় ক্ষয়ক্ষতি হলো। এরা কেন্দ্রীয় বাজেটে বিহারকে পয়সা দিয়েছে এই খাতে, বন্যা খাতে, আসামকে পয়সা দিয়েছে, সিকিমকে পয়সা দিয়েছে, এবং জেনে লজ্জা লাগছে পররাষ্ট্র নেপালকে পয়সা দিয়েছে, পশ্চিমবঙ্গকে পয়সা দেয়নি। এবং যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে তো আমার সাথ, তাদেরও পয়সা দেয়নি। এরা মনে করছে এটা তো ফ্রি, তো এমনিই ল্যাং ল্যাং করে নাচে বিজেপি করে, এদের দিয়ে কি হবে? আমি এই ভয়ঙ্কর পরিস্থিতিটার কথা বলতে চাই। এবার বলবে তুমি কয়েকটা, এর আবার কিছু মানে কি বলবো, নির্মাণ হয়ে তৈরি হয়েছে, যেরকম তুই এরকম খারাপ সম্পর্ক রাখবে, ঠিক আছে, তাহলে কি করে হবে, কেন দেবে? আমি দুটো কথা বলতে চাই। ভাই, কেন্দ্র যত টাকা দিয়েছে, বাংলা প্রতি বছর কর, রাজস্ব এবং সম্পদে কেন্দ্রকে তার থেকে বেশি দিয়েছে। এটা খারাপ সম্পর্ক রাখছি আমি? তুমি আমাকে 5 টাকা দিলে, আমি 10 টাকা দিয়েছি তোমাকে, আমার এই 10 টাকা দেওয়াটা খারাপ সম্পর্ক?
তুমি যখন আমার এখান থেকে টাকা তুলছো, ঠিক আছে, তখন আমি ভারতের মধ্যে, আর আমি যখন বলছি এই টাকাটা আমি পাচ্ছি না কেন আমার ইয়েটা, তখন বলছে কেন বিহার কি ভারতের মধ্যে নয়? মানে বিহারের উন্নতি কী, এটা সবই তো ভারত। মানে টাকা তোলার ব্যাপারে একটা ভারত আছে, যেটা বললাম, বাংলা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল ইত্যাদি। আর টাকাটা খরচা করার ব্যাপারে আরেকটা ভারত আছে, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ ইত্যাদি। আরেকটা ধুয়ো তোলা হয়, অজুহাত বলবো, সেটা হচ্ছে যে তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, টাকা এখানে কী দেবো, সব ঝেড়ে দেবে। আচ্ছা মানলাম তৃণমূল চোর, ধরেই এগোচ্ছি আমরা তর্কের খাতিরে। বাংলা থেকে তুমি কিন্তু তৃণমূলের থেকে টাকাটা তুলছো না। বাংলার কর, সম্পদ, ইনকাম ট্যাক্স, জনগণের থেকে টাকা তুলছো, জনসম্পদ থেকে, বাংলার প্রাকৃতিক সম্পদ, এগুলো থেকে টাকা তুলছো, কয়লা, বন্দর, জুট, চা, ঠিক আছে, সবই থেকে টাকা তুলছো। তো টাকা যেই দিল্লি তুলে নিচ্ছে, তারপরে বলছে এই তৃণমূল চোর, তাহলে বাংলাকে দেবো না করে এবার আমরা বিহারকে দিয়ে দেবো। বললাম এটা কী সিস্টেম? তুমি যদি বলো তৃণমূল চোর এবং টাকাটা তুমি চাও তৃণমূলের হাতে না যাক, তাহলে আমার থেকে টাকাটা তুলো না, আমার থেকে টাকাটা তুলবেও না, কেন্দ্রের কাছে যাবেও না, কেন্দ্রকে তৃণমূলকে দিতে হবেও না, মানে বাংলার সরকারকে দিতে হবেও না। তা না, তুমি তো আমার টাকাটা তুলে আসলেই বিহারকে, ইউপিকে খাওয়াতে চাও। তৃণমূল চোর তোমার একটা অজুহাত। তৃণমূল রাজ্য সরকার, তো রাজ্য সরকার ইনভলভ থাকবে কোনগুলোতে? দু ধরনের, কেন্দ্রীয় সরকারের যে বাজেট, এতে যে প্রকল্পের কথা বলা হয়, দু ধরনের প্রকল্প হয়। একটা হচ্ছে যেটা তোমার কোঅর্ডিনেশন লাগবে রাজ্য সরকারের সাথে, সেই ইমপ্লিমেন্টিং এজেন্সি, যেরকম 100 দিনের কাজ, যেরকম আবাস যোজনা, ঠিক আছে। কিন্তু রেল লাইন করতে, এইমস করতে, পোর্ট বানাতে, এগুলো করতে তো তোমার তো রাজ্য সরকারের কোনো গল্প নেই, পুরোপুরি তোমার নিজের। সেখানে সমস্যাটা কোথায়? তার মানে তোমার এটা অজুহাত। এবং বাংলার বাস্তবিক পটভূমিকায় এই তথাকথিত বড় বড় বহিরাগত মালিকানাধীন যে চ্যানেল, যেগুলো করে আমরা দেখি, এরা যেহেতু এই বাস্তব সাংবিধানিক চিত্র, বাজেটটা কিরমভাবে হয়, ফাইন্যান্স কমিশন কাকে বলে, এই জিনিসগুলো না বুঝিয়ে কোটা ঝগড়াঝাটি ইত্যাদি এগুলোর মধ্যে বিষয়টা রেখে দেয়, বাঙালি জাতির এই জিনিসগুলোর সম্বন্ধে অজ্ঞতার সুযোগ নেয়, এই ধরনের হাওয়ায় কথা একটা বলে দেওয়ার জন্য, একটা ঘেঁটে দেওয়া কথা বলে দেওয়ার জন্য। আমরা কিন্তু স্পষ্ট করে ভেঙে ভেঙে বলছি, খুবই স্পষ্ট করে ভেঙে ভেঙে বলছি। একটা কথা বলতে চাই, এমনও যদি হতো যে তুমি কিছু দিচ্ছ না, মানে ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই বলাটা কথা আছে না, তুমি দিচ্ছ না, তুমি তুলে নিচ্ছ, ওটা ভাবতে পারো। আমি উদাহরণ দিচ্ছি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, যেটা ব্রিটিশ আমল থেকে এখানে হেডকোয়ার্টার ছিল সর্বভারতীয়, সেটাকে তুলে নিয়েছে, কলকাতায় নেই, সেটাকে ভেঙে 7টা কোম্পানি করেছে, তার মধ্যে 4টের হেডকোয়ার্টার ইউপিতে। যোগী তার নির্বাচনের সময় অ্যাডভার্টাইজ করে বলছে বঙ্গাল সে 4টে হেডকোয়ার্টার নিয়ে আয়, আর তুই কি এনেছিস? তোর বিজেপি পার্টি বাংলা ও বাঙালি বিরোধী তাই তারা নিয়ে তোকে দিয়েছে। এবং এই যোগী, অর্থাৎ সে বাংলা থেকে জিনিস সম্পদ লুট করে এনে তার ভোট করাচ্ছে, সেই যোগী যখন বাংলায় আসে, আমি দেখি কিছু সংখ্যক বাঙালি যুবক যোগী 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 করে বেড়াচ্ছে। মানে কেরম বলো তো ব্যাপারটা? মানে ব্যাপারটা হলো যে তোমার বাড়ি থেকে লুট হয়েছে, ডাকাত চলে যাচ্ছে, ডাকাত তার বাড়িতে গিয়ে দেখাচ্ছে যে দেখ কত সুন্দর সুন্দর জিনিস চুরি করে এনেছি, আর তোমার বাড়ির ছেলে পেছন পেছন গিয়ে ডিজে বক্সে মিউজিক দিচ্ছে তার সঙ্গে, ঠিক আছে, জেবিএল ফেবিএল লাগিয়ে। সুকান্ত মজুমদার বলেছে, দেখলাম বিবৃতি, মানে শাক দিয়ে মাছ ঢাকতে হবে তো, যে এই বিহারে দেওয়া হয়েছে তো, পার্শ্ববর্তী রাজ্য তো বাংলা, চুইয়ে চুইয়ে একটু চলে আসবে, মানে উন্নয়নের এমন ছটা হবে বিহারে যে তার ফলে আমরাও আলোকিত হয়ে যাব। কি ভাবতে পারো ওই কথাটার মানে? আমি ওই বাড়ি লুটের রূপক দিয়েই বলছি, ধরো তোমার বাড়িতে থেকে আমি একটা ডাকাত, আমি লুট করলাম। কেন লুট বলছি? ওই যে বাংলা থেকে যত টাকা তোলে তাতে কম ফেরত দেয়, অর্থাৎ নিট টাকা আসে। বাংলায় কেন্দ্রের টাকা বলে কিছু হয় না, কেন্দ্রের লুট হয়, ঠিক আছে। হলো, এবার আমি ডাকাত, ও আমার পাশের বাড়ির ছেলে, তোমার পাশের বাড়ির ছেলে। আমি তোমার যাওয়ার সময়, লুট করার সময় ওকে একখানা তোমার মায়ের গয়না দিয়ে চলে গেলাম। এবার তুমি যদি হাততালি দাও তাতে সেটা দেখে,
এবং বলো বাহ কী সুন্দর, দেখো গয়না, ওটা যখন পরে বেরোবে আমাদের তো গর্ব হবে, দেখো আমরা তো পাশাপাশিই থাকি। বা ধরো তুমি তোমার থেকে টাকা লুট করে তোমার পাশের বাড়িতে কিছু ধরিয়ে দিয়ে চলে গেল, তার বাড়িতে ধরো গোবিন্দভোগ চাল হচ্ছে তোমার টাকায়, তুমি শুঁকছো, ওটা দেখো। এই যে বলছে না পার্শ্ববর্তী হওয়ার জন্য একটু একটু সুবিধা হবে, ঘ্রাণে অর্ধভোজনং, বিহারের অর্ধেক টাকা তো বাংলা পেয়ে গেল এইভাবে। বলে না ওখানে গোবিন্দভোগ চাল হবে, সুন্দর একটু গলা গলা ভাত হবে, তুমি শুঁকবে এখানে বসে বসে, দেখ কী হয়েছে, ক্ষতি কী, ভারতীয়ই তো। এই যে ভয়ঙ্কর জিনিসগুলো জনসমক্ষে তৃণমূলও তো এই যেভাবে বললাম, তৃণমূল এগুলো বলতে পারবে? তৃণমূল তো রাজ্য সরকার, তার কোনো আইডিয়াই নেই, তার কোনো আইডিয়াই নেই, তারা শুধু গলাবাজি গলাবাজি গলাবাজি, নানা রকম এই বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। বঞ্চনা কোথায়? লুণ্ঠন, লুণ্ঠন, স্পষ্টত লুণ্ঠন হচ্ছে। এবং যে কথাটা শেষে একদম বলতে চাই, যে এই যে কেন্দ্রীয় মন্ত্রী যারা গেছে, এটা কী লেভেলের? এটা তো ওখানে চাকর বাকরের মতো বসে থাকে, যে নিজের চাকরি তার থাকবে কি না এই নিয়ে সারাক্ষণ চিন্তিত। সে বলবে আচ্ছা আমার বুনিয়াদপুরে কেন হলো না, এটা বলার জন্য যে গার্ডসটা দরকার, যে জনভিত্তিটা দরকার। আজকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এখন যতগুলো প্রজেক্ট চলছে দেখো, সেগুলো যে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় স্টার্ট করা, সেগুলো কন্টিনিউ করাতে হচ্ছে। কারণ ধরো নিউ গড়িয়া থেকে ধরো এয়ারপোর্টের মেট্রো যদি রুবিতে এসে থেমে যেত, ওখানে লোকজন রোজ বিজেপিকে গালাগাল করতো, ওটা দেখে কন্টিনিউ করাতে হবে। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিক কেস কিন্তু নয়। এর আগে প্রিয়রঞ্জন দাসমুন্সী তার মতো করে যখন সেন্ট্রাল মিনিস্টার ছিল তখন চেষ্টা করেছে। তার আগে আবু বরকত আতাউর গনি খান চৌধুরী, সে যখন সেন্ট্রাল মিনিস্টার ছিল গুরুত্বপূর্ণ তার, সে কিন্তু প্রচণ্ড করেছে। এখনও যে কারণে মালদায় তার নামে ভোট করে এবারও তার ফ্যামিলির লোক জিতেছে। এইবার আমি এইবারের কথা বলছি, দক্ষিণ মালদায়, রাইট? এটা তার অর্জন, এটা কিন্তু গনি খানের অর্জন, এই ঈশাকান্ত চৌধুরীর অর্জন না। সে চুইয়ে পড়া দিয়ে এখনও চালাচ্ছে। তাহলে সে লোকটা কী করে গেছে তাহলে বুঝতে হবে, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে 2011-র আগে সে এই যে এতগুলো প্রজেক্টের কথা বলি আমরা, কেন সে বলছে যে সেন্টারে আমি পাওয়ার ব্রোকিং করে আমি বাংলাকে দিচ্ছি, কারণ আমি বাংলায় ক্ষমতায় আসতে চাই, ওটা দেখিয়ে এই জন্যই করিয়েছে। তাহলে বিজেপি কি ফ্রিতে বাংলায় আসতে চায়? বিজেপির মন্ত্রীগুলো কি দিল্লিতে বাংলার প্রতিনিধি নাকি বাংলায় দিল্লির প্রতিনিধি? এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা যদি এগুলোর ভালোভাবে মানে স্পষ্টত আলোচনাগুলো না করি, দল সিপিএম আমলে সিপিএম কেন্দ্রে ছিল না, রাইট? কিন্তু সিপিএম তো এখান থেকে জিনিস তোলা আটকাতে পেরেছে, তখন তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি চলে যায়নি। আরও বলছি, সেলের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তার র মেটেরিয়াল ডিভিশন এখান থেকে বিজেপি আমলে তুলে নেওয়া হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অল ইন্ডিয়া অ্যাকাউন্ট সেকশনটা এখান থেকে তুলে নেওয়া হয়েছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের অফিস এখান থেকে তুলে নেওয়া হয়েছে। মাঝে মাঝেই হুমকি দেয় টি বোর্ড তুলে নেবে, তারপরে সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার তুলে নেবে, তারপরে কোল ইন্ডিয়ার হেডকোয়ার্টার তুলে নেবে, করে নাকি ঝাড়খণ্ড নিয়ে যাবে, টি বোর্ডটা নাকি আসামে নিয়ে যাবে। বাম আমলে কিন্তু তারা এইগুলো হতে দেয়নি, সে লড়াই সংগ্রাম করে হোক আর যা করে হোক। আমার কথা হচ্ছে যে ভাই, আমার টাকাটা আমি তাহলে ভোগ করবো না, মানে বাঙালিরা খাটবে যাতে কি বিহারিরা ভালো থাকে, এইটা কোনো জায়গায় কোনো সিস্টেম হতে পারে? এবং এই যে সঙ্গে সঙ্গে যেটা বলে দেওয়া হয় না যে ভালো সদ্ভাব রাখতে হবে, তাই না? ভালো সম্পর্ক যদি না রাখো, আমরা একখানা সাংবিধানিক যুক্তরাষ্ট্রে বাস করি, আমরা কোনো রাজতন্ত্রে বাস করি না যে তুমি রাজার মন জুগিয়ে চললে হীরক রাজা হয়তো একখানা মুক্ত হার তোমাকে পরিয়ে দিতে পারে। অসংখ্য বাঙালি শহীদ রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে ব্রিটিশ রাজতন্ত্রকে হটিয়ে গণতন্ত্র আনার জন্য, এই সাধারণতন্ত্র তৈরি করার জন্য। আমরা কিন্তু নাগরিক থেকে প্রজা হয়ে যাব না আর, স্পষ্টত এই কথাটা বলতে চাই। এবং লাস্ট একটা কথা রয়েছে, যদি আমি লাস্ট কথা আগেও একবার বলবো বলেছিলাম, সেটা হচ্ছে আচ্ছা দেশওয়ালিদের অনেক টাকা দিয়েছে বিহারে, রাইট? তাহলে এবার দেশওয়ালি দেশে যাক না, ববি হাকিম, জিতেন তেওয়ারি, জয়ন্ত সিং আরিয়াদহের, অর্জুন সিং, জাভেদ খান, আর তো অভাব ঠাভাব থাকবে না নাকি? গাছেরও খাবে আর তলারও কুড়োবে। হ্যাঁ, আমি এটা প্রশ্ন রাখতে চাই। এবং দেশওয়ালিদের নেতারা যখন যাবে, দেশওয়ালিদেরও নিয়ে যাক। বিহারে হেভি উন্নতি হবে, প্রচুর টাকা দিয়েছে বাংলাকে লুটে। তা তুই বাংলাকে লুটে টাকা বিহারে যাবে, আর
তোরাও বাংলাকে লুটতে থাকবি, ডবল ইঞ্জিন কেরাম সিস্টেম। আমরা ডবল ইঞ্জিন কি মনে করি যে স্থানীয়ভাবে বিজেপি জিতেছে, কেন্দ্রেও বিজেপি আছে, তো সেই ডবল ইঞ্জিনের কি ছব্বা আমরা তো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর মালদা মানে বালুরঘাট, রায়গঞ্জ, যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর, তারপরে শিলিগুড়ি, জালজিং দেখলাম যে ডবল ইঞ্জিন হোমারের সাথ, উনকে সাথ, এগুলো আমাদের এখানে জন্য প্রযোজ্য নয়। কিন্তু তাহলে এখন কি দেশবাড়িরা ডবল ইঞ্জিন চালাবে? এখানে একটা প্রশ্ন রইল, বিহারের প্রসঙ্গটা যেরকম প্রাসঙ্গিক সেরকম অন্ধ্রপ্রদেশের নাম একবারও শুনলাম না। যাই হোক, বিষয়টা না কারণটা আছে বলছি। কারণ অন্ধ্রপ্রদেশ একটি রাজধানী হারালো, তো নতুন রাজ্য ছিল, রাজ্য ভাগ হয়েছে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তার কোনো রাজধানী নেই। তার পূর্বর্তন ইউনাইটেড রাজধানীটা ছিল হায়দ্রাবাদে, যেটা এখন তেলেঙ্গানার মধ্যে পড়ে। তখন কিন্তু ভারত সরকার চুক্তি করেছিল অন্ধ্রপ্রদেশ স্টেট রিঅর্গানাইজেশন বিল হিসেবে যে নতুন রাজধানী তৈরি করার জন্য আর্থিক হেল্প দেওয়া হবে। এটা একটা সাংবিধানিক কমিটমেন্ট, যে কারণে আমি দুটো জিনিসকে একই কাতারে রাখবো না। এবং অন্ধ্রপ্রদেশ, ইউনাইটেড অন্ধ্রপ্রদেশ যখন ছিল, তারা কিন্তু ওই দিল্লি যাদের থেকে টাকা তোলে তার থেকে কম ফেরত দেয় সেই তালিকাতেই ছিল। তারা বহুদিন ইনপুট দিয়েছে, আর বিহার সবসময় খেয়ে গেছে। আমার মনে হলো যে এইটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম দেওয়া উচিত। এই যে ইয়েটা হলো বাজেটটা, যে ব্রিজ ভেঙে পড়া, তুমি জানো বিহারে কি হয়েছে। ব্রিজ ভেঙে পড়ার সবচেয়ে বড় ইনসেন্টিভ স্কিম হলো সারা বিশ্বে, এত বড় ইনসেন্টিভ স্কিম নেই। সেদিন একটা জোক শুনলাম, নীতিশ কুমার গাড়ি করে যাচ্ছে, তো গুগল ম্যাপ দেখে হঠাৎ বলেছে যাই ইউটার্ন করো, বলে কেন, বলে সামনে ব্রিজ দেখাচ্ছে। একেবারেই তাই। কিন্তু ঘটনা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ, রেলে বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য একের পর এক রেল, এবং 1300 কোটি টাকা প্রায় সামগ্রিক বাংলায় রেলের প্রজেক্টের জন্য, একটু বেশি হবে সামগ্রিকভাবে চিত্রটা, একেবারেই তাই। কিন্তু রেল তো অন্তর্ভুক্ত করতেই হবে এবং তার পরিকাঠামো উন্নয়ন দরকার, তেমনটাই দরকার জ্বালানির দাম কম, এবং এই জ্বালানির যে দাম কম হচ্ছে সেই আজ তো বাঙালিও পাচ্ছে। তাহলে সামগ্রিকতার নিরিখে এই যে পেট্রোপণ্যের দাম কম বলতে বুঝতে পারলাম না একটু। পেট্রোপণ্য, হ্যাঁ পেট্রোপণ্য কি? এই বাজেটের ফলে সামগ্রিকভাবে পেট্রোপণ্য এবং গ্যাস, এলপিজি, সেগুলোর দাম তো কমতে পারে। সামগ্রিকভাবে যা হয়, প্রথম কথা কমতে পারে, এটা জ্যোতিষীর কথা। কমেছে তো একদিন হয়ে গেল, শেয়ার বাজার পড়েছে, পেট্রোলের দাম কমেনি। আগস্টের 1 মাস 1 তারিখ, ঠিক আছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে ইম্পোর্ট করছে আরব থেকে হোক, যেখান থেকে হোক, সে যে একদম পয়েন্ট অফ ইম্পোর্টে সে যে ট্যাক্সটা লেভি করছে, সেই ট্যাক্সের রেট কমিয়েছে, কমায়নি, বাদ দাও। বাংলা থেকে তেল উত্তোলন হচ্ছে এখন, এতে বাংলার কোনো ভাগ আছে? দেগঙ্গায় বাংলা থেকে, এমনকি লোকগুলোও বাঙালি নেয়নি, সব ইউপি বিহার থেকে এনেছে তেল তোলার জন্য। মানে একই সিস্টেম। বাংলা থেকে কর, রাজস্ব, সম্পদ যখন বলছে, এই সম্পদ মানে কি? এই সম্পদ মানে কয়লা, এই সম্পদ মানে এই তেল। মানে আমরা কি লুটের জায়গা? আমরা কি একটা অর্থনৈতিক কলোনি? ব্রিটিশরা আমাদের যেভাবে ট্রিট করতো, এরাও সেভাবে ট্রিট করবে, বরং আরও ওয়ার্স। কেন বলবো আরও ওয়ার্স? ব্রিটিশরা তো এসে বসে যেত না, এরা তো এদের লোকজন সব বসিয়ে দিচ্ছে। হাম দো হামারা তো বাকি বঙ্গাল ভেজ দো, এরা তো লোক বাড়িয়ে দিচ্ছে এদের এখানে। তবে দেখো না, এই অর্জুন সিং ববি হাকিম এমনি তৈরি হয়েছে, কালকে মুখ্যমন্ত্রীও হয়ে যেতে পারে এই হারে বাড়তে থাকলে। এইভাবে তো বাংলার যদি ভাড়ার শূন্য, তারপরেও 356 কোটি টাকা যে ক্লাবের অনুদান হচ্ছে, এই মুহূর্তে দুর্গাপুজো এই ক্লাবের অনুদান ভাড়ার শূন্য, মিলছে না তো। দুর্গাপুজো কেন্দ্র করে কিন্তু একটা লম্বা উত্তর দিতে চাই আমি, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ফার্স্ট অফ অল, আমাদের এখানে দুর্গাপুজো কেন্দ্রিক একটা যে দুর্গাপুজো অনুদান 356 কোটি টোটাল, যেটা 85,000 টাকা বলেছে, তাই তো? দুর্গাপুজোয় তুমি যে টাকা ইনজেক্ট করবে, সেটা যদি মাল্টিপ্লাই হয় তার ফলে, তাহলে এটা জাস্টিফাইড, এটা ইনভেস্টমেন্ট। এটা কিন্তু কি ভলিউমে রিটার্নটা হয়, রিটার্নটা কিন্তু সরকারের কাছে আসে না। ব্রিটিশ কাউন্সিল গত বছর ডেটা বার করেছে, 2023, এবছর তো পুজো আসছে,
50,000 কোটি এখন দুর্গা পুজো কেন্দ্রিক, অর্থাৎ কেনাকাটা, অর্থাৎ তোমার প্যান্ডেল, অর্থাৎ ট্রান্সপোর্টেশন, অর্থাৎ মানে যে খরচাটা তোমার দুর্গা পুজোটা না হলে হতো না, কিন্তু ওই পিরিয়ডটায় হু করে বেড়ে যায়, সেটা 50,000 কোটি। আজকে ইউনেস্কো ট্যাগ পেয়েছে। আজকে সারা বিশ্বে 25টা ট্রাভেল অ্যান্ড লেজার ম্যাগাজিন, ঠিক আছে, সারা বিশ্বে 25টা শ্রেষ্ঠ শহর সেই লিস্টে হঠাৎ পশ্চিমবঙ্গে এসে গেছে। তার কারণ নতুন করে যে দীঘা বা নতুন করে ডুয়ার্স যে সুন্দর ছিল কিন্তু নতুন করে সুন্দর হয়ে ওঠেনি, এই ইউনেস্কো ট্যাগের সঙ্গে খুব যুক্ত। অর্থাৎ এই ক্ষেত্রে যে পুজো কমিটিগুলিকে টাকা দেওয়া হচ্ছে, আমি জাস্টিফাই করি, আমি বলি অবশ্যই এটা দেওয়া উচিত, কিন্তু এই ক্লাবকে স্পোর্টসের নামে যেটা আগে দেওয়া হতো এইটা আমি বিরোধিতা করি, কারণ এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, ঠিক আছে, স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে যেটা দেওয়া হতো। কিন্তু পুজোর ক্ষেত্রে আমি বলবো একটু বুঝে দেওয়া দরকার, কি এরা তাদের মানে আয় ব্যয় রিটার্ন দিক। যারা এই যে ধরো এই যে বুর্জ খালিফা, এদের কি টাকাটা দরকার আছে? এই যে ধরো যারা কয়েক কোটি টাকার বাজেটের যেটা পুজো, তাদের এটা দরকার আছে? দরকার তো নেই। মানে এখানে তো এপিএল বিপিএল দরকার। বরং আমি বলবো যে পুজোগুলোর এখন কোনো, আমার কথা বলছি, আমি গর্গ চট্টোপাধ্যায়, আমার দেশের বাড়ি ভিটে হচ্ছে হুগলি জেলার বলাগড় থানার জিরাট স্টেশনের পাটুলি গ্রামের মঠবাড়ি। আমাদের প্রায় 350 বছরের দুর্গাপুজো মঠের মা আমরা বলি, এবং আমরা তার সেবায়ত, আমরা তারই সন্তান, ঠিক আছে। এখন এই প্রজন্মে আমাদের বাঙালিদের সন্তান সংখ্যা এত কমে এসছে, ফলে বউয়ের সংখ্যা কমে এসছে, পুজো তুলতে সমস্যা হচ্ছে। পুজো তোলার একটা বিষয় থাকে যারা হয়তো পুজো অর্গানাইজেশনের সঙ্গে তোমরা যুক্ত, এবং যত লোক সংখ্যা কমে আসবে তাদের সকলের তো আর দেবোত্তর সম্পত্তি থাকে না সবকটা। আমি বাড়ির পুজোগুলোর কথা বলছি। বাড়ির পুজো তো চাঁদা কার থেকে নেবে, কারণ এলাকায় ক্লাব তৈরি হয়ে গেছে। অথচ বাড়ির পুজোর একটা বিশেষ ঐতিহ্যের ধারা রয়েছে বাংলায়। আমি আমাদের পুজোটার কথা বলছি, কারণ এটা আমি সবচেয়ে নিবিড়ভাবে জানি, কারণ আমি পুজোতে আসলে কলকাতায় থাকি না, ছোটোবেলা থেকেই নিজের বাড়ির পুজো আমি সেখানেই থাকি। আমাদের মা সরস্বতী এবং গণেশ ঠাকুর একদিকে, তুমি কলকাতায় দেখবে সেটা কিন্তু একদিকে নয়। আমাদের মা দুর্গার, আমি সকলকে বলবো মঠবাড়ির পুজো এবার দেখে আসতে, আমি থাকবো সেখানে। মা দুর্গার আমরা 10টা হাত জানি, আমাদেরও 10টা হাত, কিন্তু তুমি সামনে দেখবে 2টো হাত, এই মাথার চুলের পেছনে 8টা লুক্কায়িত হাত রয়েছে। আমাদের সিংহ যে, ঠিক আছে, সেটা ঘটকমুখী, মানে ঘোড়ার মতো মুখ কিন্তু সিংহ, আবার কেশর টেশর আছে। এই যে ঐতিহ্যগুলো আমি আমার এখানকার এলাকায় বললাম, এই প্যাটার্ন তুমি ওখানকার মুস্তফি বাড়ি থেকে শুরু করে গুপ্তিপাড়া এই অঞ্চলটায় পাবে। এমনি বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন জিনিস রয়েছে বাড়ির পুজোতে। এগুলো কারা মেনটেন করবে? এটা তো বাংলার ঐতিহ্য, শুধু আমার পারিবারিক ঐতিহ্য নয়, এটা আমার বাংলার মাটি থেকেই ঐতিহ্য, আমার পরিবারের মাধ্যমে হচ্ছে। কিন্তু এটা তো এই পারিবারিক পুজোগুলোকে অনুদান কি দেওয়া যেতে পারে? কিন্তু আরেকটা কথা বলবো, এটা আমি স্পষ্ট বিরোধিতা করছি, যে কলকাতা এলাকায় 75% বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে। মানেটা কি? কলকাতায় বিদ্যুতের সাপ্লাই দেয় কে? গোয়েঙ্কা, সিএসসি। তার মানে কলকাতায় যে পুজোয় যে গোয়েঙ্কার যে বিল হবে তার 75% বাঙালি দেবে আর কি, সরকারের মাধ্যমে। কেন? ওয়াই? গোয়েঙ্কা তো তার বাপ তার বাংলা থেকে কম লুট করেনি। এই সঞ্জীব গোয়েঙ্কা পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাঁট করে এই 2-3 বছর আগে একটা টেন্ডারে জালিয়াতি করে একখানা খনি নিয়েছে, যেটা খুব প্রকাশিত হয়েছে ওয়ারে। এত লুট করলি, তোর মনে হয় না মানে একটু ছাড় দিয়ে দিই, হাম তো বাঙালি আছে, মোহনবাগানটা কিনে নিয়েছিস, মিষ্টি দই রসগোল্লা, হ্যাঁ হাসি হাসি মুখে ফটো দেয়, তো তোর মনে হয় না কখনো? আমি স্পষ্টত বলছি এর তো কোনো ইমিডিয়েট সমাধান নেই, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলা পক্ষ কিন্তু চায় যে কলকাতা এবং বৃহত্তর কলকাতার বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদকেও কম্পিটিশনে ঢুকতে হবে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদে যখন তুমি টাকা দিচ্ছ, ধরো দুর্গাপুরে, সাপোজ শিলিগুড়িতে, আমার কিন্তু তখন কোনো কষ্ট নেই। তার কারণ তুমি সরকারের যেরকম আমরা বলছি দোমোহনীতে রেলের জমি, ওটা তুমি কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রক থেকে স্বাস্থ্য মন্ত্রকে দিতে হবে, এটা ডানার থেকে বাঁহাত করা। তেমনি যখন যে মন্ত্রক থেকে অনুদানটা দেওয়া হচ্ছে সেটা চলে যাবে বিদ্যুৎ দপ্তরে,
এটা ডান হাত থেকে বাঁ হাত করা। এতে পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে আমরা গরিব হই না, কারণ এই বিদ্যুৎ দপ্তরটা আমাদের, কিন্তু এই গোয়েঙ্কার সিএসসিটা আমাদের নয়, এটা আউট, এটা আমি বিরোধিতা করি।